আসসালামু আলাইকুম। জ্ঞানতরঙ্গ একাডেমিতে সবাইকে স্বাগতম। আজ তোমাদের ডিরেক্ট ক্লাসে আসি আমরা। আজ তোমাদের জীববিজ্ঞানের প্রথম অধ্যায় আলোচনা করব। সেটা হচ্ছে উম, জীবন পাঠ। অধ্যায় নাম হচ্ছে প্রথম অধ্যায়, জীবন পাঠ নিয়ে আলোচনা করব। জীববিজ্ঞানের প্রথম অধ্যায় শিখে আসি জীববিজ্ঞানটা আসলে কি। জীববিজ্ঞানের ইংরেজি মিনিং অনেকে জানি, অনেকে জানি না। জীববিজ্ঞানের ইংরেজি মিনিং কি? জীববিজ্ঞানের ইংরেজি মিনিং হচ্ছে বায়োলজি। বায়োলজি, এই বায়োলজিকে আমরা দুটা ভাগ করতে পারি। এবার দেখা যাচ্ছে না, দেখা যায় ওই যে শ্রেণী পর্যন্ত দেখা যায়। এই পর্যন্ত। ওই বইতে আরো কাহিনী দেখা যায়, সমস্যা নেই, আচ্ছা, পুরো বোর্ড কভার। বায়োলজির দুটা পার্ট আছে। বায়োলজি এখানে লিখতেছি, বায়োলজির দুটো অংশ। একটা হচ্ছে বায়োস আর হচ্ছে লগস। আচ্ছা, বায়োস বায়োস মানে হচ্ছে জীবন, আর লগস হচ্ছে জ্ঞান। এক কথা জীববিজ্ঞান, আমরা জীববিজ্ঞান বলতে বুঝি হচ্ছে জীবন সম্পর্কে যে জ্ঞানটা আহরণ করব সেটা হচ্ছে জীববিজ্ঞান। এক, এটা আমি বুঝিয়ে দিলাম। তারপরে আসি জীবের ধরন। আমার জীববিজ্ঞানে এই প্রথম অধ্যায়ে আমরা বিস্তারিত কিছু আলোচনা আছে, বেসিক সবাই জানি, অনেকে জানি না, সে সম্পর্কে আলোচনা করতেছি। যে জীবের ধরন আমার পৃথিবীতে জীবের ধরন কয় ধরনের দেখি? দুই ধরনের। একটা হচ্ছে প্রাণী আর কি উদ্ভিদ। তাহলে একটা কি প্রাণী আর হচ্ছে উদ্ভিদ। And এখন হচ্ছে আমার জীববিজ্ঞানে প্রাণী সম্পর্কে বা উদ্ভিদ সম্পর্কে আলোচনা করতে গেলে তোমরা দেখবা হচ্ছে প্রাণী অনেক, প্রায় 15.5 লক্ষ প্রাণী উদ্ভিদ এমন আছে যে এগুলো নিয়ে আলোচনা করতে গেলে সেগুলো বাসস্থান, খাদ্য বা অনেক ক্ষেত্রে তার জীবনযাপন ক্ষেত্রে আলোচনা করতে গেলে আমরা কিন্তু একবারেই হাতের মুঠোয় কোনো কিছু পাচ্ছি না। সেই জন্য আমাদের কি জীববিজ্ঞানের কিছু বিভিন্ন শাখার মাধ্যমে সেটা আলোচনা করি। জীববিজ্ঞানের শাখা হচ্ছে দুটা। শাখা অনেক আছে, তার মধ্যে তন্মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে তোমাদের বইয়ের সিলেবাস অনুযায়ী যে শাখাগুলো দেওয়া আছে, তার মধ্যে তন্মধ্যে দুটো শাখা। একটা হচ্ছে ভৌত বা মৌলিক শাখা, আর একটা কি ফলিত শাখা। একটা কি ফলিত শাখা, আর হচ্ছে ভৌত বা মৌলিক শাখা। এন্ড ভৌত ও মৌলিক শাখা অথবা ফলিত শাখার মধ্যে পার্থক্য কি? এখন আমরা এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে জীবন। জীবন নিয়ে, আমাদের জীবন বৃত্তান্ত নিয়ে, আমাদের জীবন যে কোনো কিছু জীবন, উদ্ভিদেরও জীবন আছে বা প্রাণীরও জীবন আছে, আমরা জানি। যেটা জীবন ব্যতীত, মানে জীবন নিয়ে আলোচনা হবে না, জীবনের কোনো অংশ নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে ভৌত বা মৌলিক। টেকনিক একটা ভৌত। জীবন নিয়ে আলোচনা হবে না, জীবনের কোনো একটা অংশ পার্ট নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে ভৌত অথবা মৌলিক। বা আমরা আমরা বলতে পারি যে ভৌত বা মৌলিক জীবনের শাখা, ভৌত বা মৌলিক শাখা কাকে বলে? এটা আসতে পারে, তোমার প্রশ্ন আসতে পারে, না পারে। তখন কি বলবা? যে শাখায় যে বা যে যে জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। কোন বিষয় নিয়ে? তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেটা হচ্ছে ভৌত বা মৌলিক শাখা। আর অন্যদিকে আছে ফলিত শাখা। জীববিজ্ঞানের যে শাখায় ক নাম্বার আসবে, কোন ক নাম্বার আসবে যে ফলিত শাখা কাকে বলে? আমরা তখন কিভাবে বলবো? জীববিজ্ঞানের যে শাখায় জীবন সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়, জীবন তো বুঝো, যে আমাদের লাইফ নিয়ে আলোচনা করা হবে, সেটা হচ্ছে ফলিত শাখা। তোমাদের এখান থেকে কোনো কোশ্চেন আসবে না, কোশ্চেন একটাই আসবে যে এমসিকিউতে ক নাম্বার আসবে যে ভৌত বা মৌলিক শাখা কাকে বলে অথবা ফলিত শাখা কাকে বলে। তার মধ্যে আবারও আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে যে তোমাদের এখানে এমসিকিউতে আসবে নিচের কোনটি ভৌত বা মৌলিক শাখার অন্তর্ভুক্ত, অথবা তোমার আসতে পারছে নিচের কোনটি ফলিত শাখার অন্তর্ভুক্ত। এখন আমি আগেই বলছি যে ভৌত বা মৌলিক শাখা বলতে কি বুঝি? এখানে কোনো জীবন নিয়ে আলোচনা করা হবে না। দেখো, এগুলো বিস্তারিত তোমাদের আসবে না, যেটা আসবে আমি তোমাদের দিয়ে দেবো। ওটা অঙ্গ সংস্থান, কোন জীবনের সাথে কোনো সম্পর্ক নেই। অঙ্গ সংস্থান মানে কি? আমাদের শরীরে যে অঙ্গ আছে সেই সম্পর্কে আলোচনা করা। আচ্ছা, অঙ্গ সংস্থান থেকে একটা কথা মনে পড়লো, অঙ্গ সংস্থান দুটো অংশ থাকে, একটা হচ্ছে বাহ্যিক আর হচ্ছে অভ্যন্তরীণ। এটা কি বাহ্যিক বা বহি অঙ্গ। আচ্ছা, বাহ্যিক আর হচ্ছে বাহ্যিক আর ভিতরে যেটা বলি আমরা। আচ্ছা, বাহ্যিক বলতে কি? শরীরের বাইরে যে অংশে আলোচনা করা হয় সেটা হচ্ছে বাহ্যিক। আর শরীরের ভিতরে যে অংশগুলো নিয়ে আলোচনা করা হয় অঙ্গ সংস্থান। আচ্ছা, শরীরের বাইরে কি কি থাকে? নখ, চুল, লোম, এগুলো কি দাঁত শরীরের বাইরে থাকে। আর হচ্ছে ভিতরে কি আছে? অঙ্গ সংস্থান। ভিতরে অংশ আমরা জানি, ভিতরে কি কি আছে আমাদের? কিডনি, কলিজা,
এগুলো তো ভিতরে 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 জিনিস নিয়ে যেগুলো হবে সেটা হচ্ছে অঙ্গসংস্থান। জীবন নিয়ে কোনো আলোচনা নেই, জাস্ট অঙ্গসংস্থান নিয়ে। আর শ্রেণীবিন্যাস, কোনো জীবনের কোনো কাহিনী নেই এখানে, মানে জীবন নিয়ে কোনো আলোচনা হবে না এখানে। তারপর হচ্ছে শারীরবিদ্যা, হিস্টোলজি, কোন জীবনের নাম শুনছো এগুলা, নাম শোনা নাই। ভ্রূণবিদ্যা, জীবন নিয়ে আলোচনা নাই এখানে। কোষবিদ্যা, বংশগতিবিদ্যা, আরো আছে, আরো শাখা যেগুলা দেখবা, দেখতে পাবা যেগুলা একটি বই দেখবা, এমসিকিউর জন্য আসবে, যেহেতু একটু দেখবা যে পয়েন্ট গুলা কি কি পয়েন্ট আছে। বিস্তারিত পড়ার দরকার নেই, আমি বলছি বিস্তারিত পড়ার দরকার নেই, জাস্ট পয়েন্ট গুলো দেখবা, পয়েন্ট এমসিকিউ আসে। আবার অন্যদিকে আসে ফলিত শাখা। ফলিত শাখা বলতে জীবন সংশ্লিষ্ট বিষয়। দেখো প্রত্যেকটা জীবন, জীবাশ্ম বিজ্ঞান অবশ্যই সেখানে কি ছিল, আগে জীবন ছিল। জীবাশ্ম বলতে কি বুঝি, এখন কথা আসতে পারে। জীবাশ্ম বলতে যে আমরা অনেক আগে, আমাকে কখনো ড্রাগন দেখেছি, ড্রাগন দেখিনি। ড্রাগন কখনো দেখছি, দেখিনি। এই ড্রাগন বাস্তবে কেউ বলতে পারবে না ড্রাগন এমন বা এমন। আমরা কি বিভিন্ন যে আমরা গ্রাফিক্স এর মাধ্যমে দেখতেছি ড্রাগন এত বড়, কিন্তু আসলে কোনো দিন কোনো কেউ এই ড্রাগন দেখেনি। আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে একটা যদি বিভিন্ন অঙ্গ নেই, অঙ্গ নিয়ে বলতে পারবো যে এই লোকটার সাইজ এতটুকু ছিল। এটা অঙ্গ নিলাম, অঙ্গ নিয়ে বলতে পারি এতটুকু। তেমনি ড্রাগনের কিছু বৈশিষ্ট্য পাওয়া গেছিল মাটিতে, যেগুলো মিশে ছিল, বৈশিষ্ট্য পাওয়া যায় তখন এইটার যে বৈশিষ্ট্য পাওয়া গেছে, তখন আমার ডিএনএ টেস্ট করে এর আকৃতিটা বুঝতে পারছি। তেমনি বিভিন্ন গাছপালা, মানে আগের যেগুলা ছিল ওগুলা জাস্ট কিছু অংশ পেয়ে আমরা আন্দাজ করতেছি বা বিজ্ঞানীরা পরিকল্পনা করতেছে, গবেষণা করতেছে। এটা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয় সেখানে। আর জীব পরিসংখ্যান বিজ্ঞান, জীব আছে, এক কথা লিখবে কি, দেখো জীব আছে, প্রত্যেকটা জীব আছে, জীব আছে। পরজীবী, পরজীবী বলতে কি বুঝি, পরজীবী হচ্ছে আমাদের যে কোনো পরজীবী অনেকগুলো জিনিস আছে। যেমন তোমার শরীরে কি কি বাস করে, আমাদের শরীরে তো অনেক কিছু বাস করে, যেমন কথা আছে কৃমি, আমাদের শরীরে তো এটা পরজীবী। অনেক গাছ আছে, যেমন তোমার গাছ একটা বলতে পারি, তোমাদের বই নাই, আমি বলতেছি উদাহরণের জন্য, স্বর্ণলতা। এটা ইন্টারভিউ বাবা, স্বর্ণলতা অন্য গাছের উপর তোমরা লক্ষ্য লক্ষ্য করবা যে তোমাদের দেখো বট গাছ দেখছো তো, বট গাছের, সবাই বট গাছ দেখছো, বট গাছের উপরে অনেকগুলো গাছ দেখবা, ছোট ছোট গাছ, এগুলো হচ্ছে পরজীবী। কেন, অন্যের উপর নির্ভর করে থাকতেছে। মৎস্য, মাছের কি জীবন নাই? অনুজীব, অনুজীব কি ছোট ছোট পোকামাকড়ের কি জীবন নাই? কৃষি, উদ্ভিদের কি জীবন নাই? গাছপালা, তোমার হচ্ছে ধানের কি জীবন নাই? চিকিৎসা, চিকিৎসা কার করা হয়? চিকিৎসা কখন শুনছো যে তোমাদের কাঠ নিয়ে চিকিৎসা করা হচ্ছে, কাঠের চিকিৎসা? আবার চিকিৎসা কার করা হয়? আমাদের মধ্যে প্রাণী, মানুষের চিকিৎসা করা হয়। জীবন, জিন প্রযুক্তি কার করা হয়? আমাদেরই। অবশ্যই এখানে কি হবে, জীবন সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হবে। নেক্সট টপিক আমরা আসি একটু, মানে এটা আমি আমার ভাবছি এটা জাস্ট কিসের জন্য, এমসিকিউ এর জন্য। আমরা এখানে কয়েকটা পার্ট করবো, কয়েক পার্ট গুলো লিখে দিচ্ছি আমি, দেখো আশা করি লিখে নিচ্ছি, এতক্ষণে আমি মিশিয়ে দিলাম। দেখো এখানে কয়েকটা অংশ নিয়ে আলোচনা করা হবে। এখন আমরা দেখি, ধরো জীবের শ্রেণীবিন্যাস, আমি আগেই বলছি যে জীবের শ্রেণীবিন্যাসটা কেন করা হয়। আগে বলছি যে জীবের শ্রেণীবিন্যাস করা হয় কেননা আমরা এত লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী, লক্ষ লক্ষ প্রজাতির উদ্ভিদ, সেগুলো কি এক জায়গায় করে তার বিষয়ে একটা, যখন তোমার মানুষ, মানুষ বলতে কি বুঝি, আমরা মানুষ বলতে বুঝি যে একটা প্রজাতি হয়ে গেছে মানুষ প্রজাতি। এই মানুষ বলতে মানুষের আকৃতি মনে করতেছে না, তেমন একটা যদি বলি তোমাদের গরু, আকৃতি মনে পড়বে কিন্তু। তেমন এখানে শ্রেণী বিন্যাস করা হয়েছে, এক একটা প্রজাতির এক এক রকম শ্রেণী বিন্যাস করা হয়েছে। এখন শ্রেণী বিন্যাসের আসলে উদ্দেশ্য কি ছিল? শ্রেণী বিন্যাসের উদ্দেশ্য হলো প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা। তাহলে শ্রেণী বিন্যাসের উদ্দেশ্য অবশ্যই তোমার খ নম্বরে আসে, দেখবা বোর্ড বইয়ে বোল্ড করে লেখা আছে শ্রেণী বিন্যাসের উদ্দেশ্য। শ্রেণী বিন্যাসের উদ্দেশ্য তোমার বইয়ে বোর্ড করে লেখা আছে শ্রেণীর উদ্দেশ্য কি। ওই যে তোমার বোর্ড করে লেখা আছে ওটা বোর্ড বই দেখবা, তারপর আমি কিছু লিখে দিচ্ছি। শ্রেণীর উদ্দেশ্য হলো প্রতিটি দল ও উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা। শ্রেণীর উদ্দেশ্য কি ছিল? প্রতিটি জীবের দল ও উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা।
শ্রেণীর উদ্দেশ্য কি? প্রতিটি জীবের দল ও উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা। আচ্ছা, শ্রেণীবিন্যাস আমরা করবো। শ্রেণীবিন্যাসে প্রথমে তোমাদের সর্বপ্রথম ধারণা দেয় কে? সর্বপ্রথম ধারণা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। সর্বপ্রথম ধারণা কে? ক্যারোলাস লিনিয়াস। তখন ক্যারোলাস লিনিয়াস মূলত ধারণা দিতে হচ্ছে বিংশ শতাব্দীতে জীবজগৎ, শ্রেণীবিন্যাসের জীবজগৎ, এখানে আলোচনা করা হচ্ছে জীবজগৎ, জীবজগৎ। আচ্ছা, আমরা শর্টকাটে ক্লাস নিচ্ছি, এই কারণে তোমাদের হচ্ছে যে আমি গোছায় দিচ্ছি, আমি যেগুলো দিচ্ছি এর বাইরে তোমাদের বোর্ড বই মনে হয় না পড়ার দরকার আছে। তারপর যদি বেশি জানতে চাও অবশ্যই করতে হবে, আমি যতটুকু দিচ্ছি এইটুকুই বেস্ট। আর আমি তোমাদের পয়েন্ট ভিত্তিক করে দিচ্ছি যে এখান থেকে তোমাদের এমসিকিউ এবং সিকিউ 100% কভার করতে পারবা। এখান থেকে হচ্ছে তোমাদের আমি কয়েকটা পার্ট করে দেবো, এরপর আমার এখনো এমসিকিউ তে পার্টে আসছি বা ক খ পার্টে আসছি। গ ঘ পার্ট করার জন্য তোমাদের আমি কয়েকটা 5টা জিনিস লিখে দেবো। এটা হচ্ছে 5টা রাজ্য আছে আমাদের। যে কটা রাজ্য আছে? 5টা রাজ্য আছে। একটা হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি আর হচ্ছে অ্যানিমেলিয়া। 5টা রাজ্য মুখস্থ করবা, ঠোঁটের আগালে মুখস্থ করবা, এখান থেকে একটা পাবা। আর একটা হচ্ছে তোমাদের নামকরণ, বৈজ্ঞানিক নামকরণ, এটা পড়বে একটা, সারা মুখস্থ, ঘ নামের পাবা। তাহলে কি এই 5টা পাবা, গ পাবা আর ঘ নামের পাবা হচ্ছে বৈজ্ঞানিক নামকরণ। কিভাবে বৈজ্ঞানিক নামকরণ করা হয় এটা পাবা। একটা সৃজনশীল কমন। প্রথমে আসবে ক নাম্বারে আসবে তোমাদের হচ্ছে ফলিত শাখা বলে। ফলিত শাখা কাকে বলে? তো ভৌত বা মৌলিক শাখা কাকে বলে? আর খ নাম্বারে আসবে হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি? ক খ আর গ নাম্বারে কি 5টা পয়েন্ট দেবো কি কি? মনেরা, প্রতিষ্ঠা, ফানজাই, প্লান্টি আর অ্যানিমেলিয়া। এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এটা হলো ঘ নাম্বারে আসবে, যে কোনো একটা আসবে, চিত্র সহ আমি দেখাবো। আর ঘ নাম্বার তোমাদের আসবে হচ্ছে বৈজ্ঞানিক নামকরণের, কিভাবে বৈজ্ঞানিক নামকরণ করা হয় সেটা তোমাদের আসবে। পয়েন্ট করে করে যাচ্ছে। জীবজগৎ। আচ্ছা, জীবজগৎ সম্পর্কে সর্বপ্রথম আলোচনা করা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম এটা সম্পর্কে আলোচনা করে। আসলে এই জীববিজ্ঞান সম্পর্কে আলোচনা করে কখন? আসতে পারে কখন আলোচনা করে? বিংশ শতাব্দীতে। কখন? বিংশ শতাব্দীতে আলোচনা করছে, বিংশ শতাব্দীতে এটা আলোচনা করে। আচ্ছা, জীব জগৎকে তখন এই জীব জগৎকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল। কি কি ভাগে ছিল তখন? ক্যারোলাস লিনিয়াস এই বিংশ শতাব্দীর সময় এই জীব জগৎকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাণী জগৎ আর কি উদ্ভিদ জগৎ। কি কি ছিল? প্রাণী জগৎ আর হচ্ছে উদ্ভিদ জগৎ। মানে জীব জগৎ কয়টা ভাগ করেছে তখন? মানে ক্যারোলাস লিনিয়াসের সময় বিংশ শতাব্দীতে এই জীব জগৎকে আমরা দুটি অংশে ভাগ করেছিলাম। একটা হচ্ছে প্রাণী জগৎ আর হচ্ছে জীব জগৎ। তারপর তো অনেক বিজ্ঞানী আসে, কেমিস্ট্রিতে পড়তে অনেক বিজ্ঞানী আসছে, তাদের সমস্যা আরো বিস্তারিত ভাবে জানার জন্য আমাদের করে। তখন কি করলো? এই ক্যারোলাসের যখন এটা দেখলো তখন আরেকজন বিজ্ঞানী আর.এস. হুইটেকার আসলো। কে আসলো? আর.এস. হুইটেকার আসলো। মেবি আমি ভুল না করি 1969 সালে। হ্যাঁ, 1969 সালে আর.এস. হুইটেকার আসলো। তখন ভাবলো না, এটাকে আরো একটু মডিফাইড করি, ভালোভাবে মডিফাইড করি, ভালো তো শেষ নাই, ভালোভাবে মডিফাইড করি যে আমার এই রাজ্যগুলোকে আমি মূলত 5টি রাজ্য অন্তর্ভুক্ত করব। কে? এই পরবর্তীতে এই জীব জগৎকে, এই জীব জগৎকে তখন কয়টা রাজ্য অন্তর্ভুক্ত করলো? 5টি রাজ্য অন্তর্ভুক্ত করলো। কি কি রাজ্য? রাজ্যগুলো হচ্ছে মনেরা, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি আর হচ্ছে অ্যানিমেলিয়া। 5টি রাজ্য অন্তর্ভুক্ত করেছে কে? আর.এস. হুইটেকার। এই রাজ্যগুলোকে 5টি রাজ্য অন্তর্ভুক্ত। পরবর্তীতে আচ্ছা লিখে দিচ্ছি। আচ্ছা, পরবর্তীতে কি 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 করলো? আর.এস. হুইটেকার চলে আসলো। আর.এস. আচ্ছা বাংলাদেশ লিখে দিচ্ছি। আর.এস. হুইটেকার। ঠিক আছে? আর পরবর্তীতে এই জীব জগৎ যখন ক্যারোলাস ভাগ করলো দুটি জগৎকে, তখন কি করলো? তখন আমাদের আরেকজন বিজ্ঞানী আসলো, না আমি এই রাজ্যকে আরো আমি ভালোভাবে মডিফাইড করব, ভালোভাবে সবার সামনে উপস্থাপন করার জন্য সুবিধার্থে সে রাজ্যকে 5টি ভাগে ভাগ করছে। কয়টি ভাগে? লিখে নিচ্ছি আশা করি। আমি বোঝাচ্ছি, তারপর লিখে নিও, যেহেতু শর্টকাট সময়। আমরা একটা অধ্যায়ের জন্য ভালোভাবে একদম 100% ভাবে প্রস্তুত করো। এরপর আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো, অবশ্যই থাকবা। আর.এস. হুইটেকার জীব জগৎকে 5টি ভাগে ভাগ করেছে কত সালে? 1969 সালে। কত? 1969 সালে। 1969 সালে এই জীব জগৎকে সে 5টি ভাগে ভাগ করছে। 5টা ভাগ কি কি? এখন মনে রাখবে কি কি? হচ্ছে প্রথমটা হচ্ছে মনেরা। প্রথমে কি? মনেরা। দুই হচ্ছে
প্রোটিস্টা, প্রোটিস্টা। 3 নম্বর হচ্ছে ফানজাই, আর হচ্ছে প্লান্টি, আর হচ্ছে অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া। কি ছিল? মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এগুলো সম্পর্কে প্রচুর, এগুলো আসবে কিন্তু তোমার পরীক্ষায় গ নাম্বারে আসে, যে একটা চিত্র দিয়ে দেখবে, কি সুন্দর একটা চিত্র দিয়ে দেখবে, চিত্র দিয়ে বলবে যে এটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত, কোন রাজ্যের অন্তর্ভুক্ত বিশ্লেষণ করো। তখন কি করতে হবে? বলতে হবে এটা অমুক প্রাণী, ব্যাকটেরিয়া, এটা অমুক রাজ্যের অন্তর্ভুক্ত। যেমন একটা প্রাণী দিয়ে বলবে বা যে কোনো একটা অণুজীব দিয়ে বলবে এটা হলো মনের রাজ্যের অন্তর্ভুক্ত, এটা বিশ্লেষণ করতে হবে। 5টা লাইন লিখতে হবে, প্লাস 5টা লাইন লিখতে তোমাদের কয় মার্ক? 4 মার্ক, মেবি হ্যাঁ 3 মার্ক পেয়ে যাবো। এটা হচ্ছে আরএসইউ টিকা কি 5টা রাজ্যে অন্তর্ভুক্ত করে। হ্যাঁ, তারপরে আছে আয়োজন বিকাশী মার্গুলিস। নাম কি? মার্গুলিস। নামগুলা একটু কঠিন। মার্গুলিস তখন কি করছে? এই রাজ্যগুলো আবার কি করছে? দুটো সুপার কিংডম করছে। কি করছে? সুপার কিংডমে বিভক্ত করছে। একটা হচ্ছে সুপার কিংডম 1 আর সুপার কিংডম 2। পরবর্তীতে আবার আসছে, এখন কি হয়েছে? আরএস হুইটেকার 5টা করছে। এই 5টা রাজ্যকে কি করছে? দুটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত করছে। আমি পয়েন্ট আকারে লিখে দেবো, সমস্যা নাই, আমরা বুঝি আগে। এই 5টা রাজ্যকে সে দুটা সুপার কিংডমে অন্তর্ভুক্ত করছে। সুপার কিংডম এখানে লিখে দিচ্ছে। আচ্ছা, এবার কি দেখা যাচ্ছে? সুপার কিংডম 1, সুপার কিংডম 1, এটা হলো প্রোক্যারিওটা বলি। কি নাম? এর নাম কি? প্রোক্যারিওটা। আর হচ্ছে সুপার কিংডম 2, সুপার কিংডম 2, এখানে ইউক্যারিওটা বলি। কি বলি? ইউক্যারিওটা। আচ্ছা, এটা কি? প্রোক্যারিওটা বলতে কি বুঝি আর ইউক্যারিওটা বলতে কি বুঝি? আসলে একটু বোঝার বিষয় আছে আমাদের। প্রোক্যারিওটা মানে কি বুঝবা? আদি। প্রোক্যারিওটা কি? আদি, অনেক আগের। আর হচ্ছে ইউক্যারিওটা হচ্ছে বর্তমানে যেটা আছে। আচ্ছা, প্রোক্যারিওটা কোন রাজ্যের? এই যে দুটা যে সুপার জীব জগৎকে কয়টা রাজ্যে ভাগ করছে মূলত? এই যে জীব জগৎ, জীব জগতের খেলা এখানে হলো কি ছিল? জীব জগৎ। জীব জগৎকে আরএস হুইটেকার কি করলো? দুটা সুপার কিংডম ভাগ করলো। সুপার কিংডম 1, সুপার কিংডম 2। সুপার কিংডম 1 কে কি বলে? প্রোক্যারিওটা। আর সুপার কিংডম 2 কে কি? ইউক্যারিওটা। আচ্ছা, এই প্রোক্যারিওটার সুপার কিংডম 1 এর অন্তর্ভুক্ত হচ্ছে মনেরা, আর বাকি যেগুলো আছে, বাকি যতগুলো আছে সবগুলাই হচ্ছে তোমার সুপার কিংডম 2 ইউক্যারিওটার অন্তর্ভুক্ত। এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। একটু পয়েন্ট লিখে দিচ্ছি, পয়েন্টগুলো লিখে নাও ভালো, হ্যাঁ, সুন্দরভাবে। আমি সুন্দরভাবে লিখে দিচ্ছি, বিজ্ঞানের নাম মুখস্থ করিও। আমি আবারও রিকল করতেছি, মনে রাখো একবার। হ্যাঁ, প্রথম হচ্ছে জীব জগৎ। জীব জগৎকে প্রথমে কি ক্যাওলাস লিনিয়াস 20 শতাব্দীতে দুটা রাজ্য অন্তর্ভুক্ত করে। একটা কি? প্রাণী জগৎ, দুটো জগৎকে প্রাণী জগৎ, আর একটা উদ্ভিদ জগৎ। পরবর্তীতে কি করলো? আমাদের মধ্যে আরএস হুইটেকার আসলো 1969 সালে। তখন কি করলো? যে এই জীব জগৎকে না একটু মডিফাইড করতে হবে, তখন আমরা এই জীব জগৎকে 5টি রাজ্যে ভাগ করলো। কি করলো? 5টি রাজ্য, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি আর অ্যানিমেলিয়া। তখন আবার আসলো মার্গুলিস। মার্গুলিস নামে একজন বিজ্ঞানী আসলো। আচ্ছা, মার্গুলিস নামে একজন বিজ্ঞানী আসলো, তখন কি এই জীব জগৎকে সে দুটো সুপার কিংডমে ভাগ করলো। দুটো সুপার কিংডম কি? সুপার কিংডম 1 তাকে প্রোক্যারিওটা বলি, আর সুপার কিংডম 2 তাকে বলি ইউক্যারিওটা বলি। আচ্ছা, সুপার কিংডম, আচ্ছা এর মধ্যে সুপার কিংডম কি 1 আর 2 এই সম্পর্কে একটু আলোচনা করি। আমরা আস্তে যাচ্ছি, একটা লিখে দিচ্ছি। হ্যাঁ, সুন্দরভাবে লেখা যাবে, এটা লিখে নাও। জীব জগৎ, জীব জগৎ হিসেবে লিখে দিই। এটা কি পয়েন্টে লিখছিলাম? সুপার কিংডম 1 তাকে আমরা প্রোক্যারিওটা বলছি, প্রোক্যারিওটা। আর কি সুপার কিংডম 2, দাও 2, এটা যে সুপার কিংডম 1 যেটা ইউক্যারিওটা, ইউক্যারিওটা। আচ্ছা, সুপার কিংডম এটা 1 আর কি 2। আচ্ছা, এর মধ্যে সুপার কিংডম 1 এর মধ্যে কি কি বলছিলাম আমি? শুধু অনলি ফর একটাই এখানে রাজ্য আছে, সেটার নাম হচ্ছে মনেরা। রাজ্য নাম কি? মনেরা।
আর সুপার 2 বা ওয়ানের নাম হচ্ছে প্রোক্যারিওটা, সরি, ওয়ানের নাম হচ্ছে প্রোক্যারিওটা আর টুর নাম হচ্ছে ইউক্যারিওটা। সেখানে এখানে হচ্ছে মনেরা। আচ্ছা, এখানে হচ্ছে মনেরা, প্রোটিস্টা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি আর হচ্ছে অ্যানিমেলিয়া। আচ্ছা, এর সুন্দর লেখা হয়েছে, আশা করি এখন বুঝাইলাম, সুন্দর লিখে দিলাম শুধু। হ্যাঁ, এখন আমরা হচ্ছে এর সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, প্রথমে আসি সুপার কিংডম 1। সুপার 1 কি আছে? প্রোক্যারিওটা। সুপার কিংডম 1 প্রথমে আলোচনা করি। সুপার কিংডম 1, সুপার কিংডম 1, এখানে কি আছে? প্রোটিস্টা, এর নাম হচ্ছে প্রোটিস্টা। এখানে একটাই প্রাণী আছে। আচ্ছা, সুপার 1 প্রোটিস্টা কেন বলি? আচ্ছা, প্রোটিস্টা না, প্রোক্যারিওটা হচ্ছে, এখানে জানি প্রোক্যারিওটা। এখানে প্রোক্যারিওটা বলতে কি বুঝি? আমি আগে বলছি, প্রোক্যারিওটা বলতে মূলত কি বলি? আদি কোষ থাকবে। কি থাকবে? আদি কোষ থাকবে। প্রোক্যারিওটা বলতে আমরা কি বুঝবো? আদি কোষ থাকবে, এবং এরা হবে হচ্ছে এককোষী। কি থাকবে? এককোষী। আর হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিয়াস সুগঠিত নয়। আর 3 নম্বরে হচ্ছে তোমার আণুবীক্ষণিক জীব, খালি চোখে দেখা যায় না। আণুবীক্ষণিক জীব, এটা হচ্ছে তোমার প্রোক্যারিওটার বৈশিষ্ট্য। আচ্ছা, প্রোক্যারিওটার মধ্যে কি ছিল? মনেরা। এখন মনেরার বৈশিষ্ট্যগুলো লিখবো। এই মনেরার মধ্যে কি চিত্র সহ শিখতে হবে এটা আমাদের। তাহলে আমাদের বেশি দিলাম। সুপার কিংডম 1 এ আছে মনেরা। মনেরার মধ্যে কি কি আছে? মনেরা হচ্ছে দুটো প্রাণী আছে, মনে রাখবা। একটা হচ্ছে ব্যাকটেরিয়া, দুটো প্রাণী আছে, একটা ব্যাকটেরিয়া, একটা নীলাভ সবুজ শৈবাল। ব্যাকটেরিয়া আছে, নীলাভ সবুজ শৈবাল, মনে রাখবা। মনেরার মধ্যে কি আছে? ব্যাকটেরিয়া আর নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া আর নীলাভ সবুজ শৈবাল। আচ্ছা, তাহলে মনেরা রাজ্য 1, নাম কি? মনেরা। মনেরা রাজ্যে দুটো প্রাণী আছে। এক্সাম্পল, দুটো প্রাণী কি? ব্যাকটেরিয়া আর হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল। আমি আবার বলছি, এই ক্লাসগুলো তোমাদের বই পড়ার দরকার নাই, যা পড়বা 100% সবকিছু এখানে দেওয়া আছে। আমি হাতে হাতে লিখে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, মনেরা বৈশিষ্ট্যগুলো লিখতে হবে আমাদের। যে তোমাদের প্রশ্নে আসবে কি, যে একটা ব্যাকটেরিয়া চিত্র দেওয়া থাকবে, ব্যাকটেরিয়ার সুন্দর চিত্র। ব্যাকটেরিয়া একটা চিত্র দেওয়া থাকলো, ব্যাকটেরিয়া চিত্র সহ একটা লেজ লাগাই থাকবে, একটা ব্যাকটেরিয়া চিত্র দেওয়া থাকবো তোমার। এরকম একটা চিত্র থাকবে, যেমন এটা অনেক ডিজাইন থাকতে পারে, যেমন একটু আমি ডিজাইন করতেছি। আচ্ছা, এটা হলো ব্যাকটেরিয়া চিত্র। চিত্র কি? ব্যাকটেরিয়া আর চিত্র থাকবে তোমার হচ্ছে এটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল দুইটা। এবার চিত্র থাকবে, যেমন একটা চিত্র থাকলো, চিত্র নাম লেখা থাকবে কিন্তু একটা চিত্র থাকলো। চিত্রের মধ্যে কি বলবে? চিত্রের মধ্যে বলবে হচ্ছে তোমাদের, বলবে যে এটা কোন রাজ্যের এবং কোন রাজ্যের অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ কর। বৈশিষ্ট্যগুলো অবশ্যই আমাদের লিখতে হবে। আবার বলবো কি, সেটা হচ্ছে মনেরা রাজ্যের, এটি উদ্দীপকের চিত্রটি হচ্ছে ব্যাকটেরিয়া, এটি হচ্ছে সুপার কিংডম 1 এর মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। নিচে
বৈশিষ্ট্যগুলো লেখা হলো। 1 পয়েন্ট, বৈশিষ্ট্য কি লিখবা? এরা হচ্ছে এককোষী ফিলামেন্টাস। এরা হচ্ছে কি? এরা এককোষী, আর হচ্ছে ফিলামেন্টাস। এরা হচ্ছে এককোষী আর কি ফিলামেন্টাস। এরা হচ্ছে এককেশী আর হচ্ছে ফিলামেন্টাস। আর কোষ লম্বভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে, বা এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ফিলামেন্টাস কি কোষ লম্বভাবে বিভক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে। অথবা এরা কলোনিয়াল। কলোনিয়াল মানে কি? অথবা এরা কি কলোনিয়াল মানে এরা মূলত দলবদ্ধভাবে বাস করে। এরা মূলত কি কলোনিয়াল, দলবদ্ধভাবে বাস করে। তারপর আসি, এরা হচ্ছে নিউক্লিয় লাশ ও নিউক্লিয়ার পর্দা নেই। এদের কি নেই? নিউক্লিয় লাশ, নিউক্লিয় লাশ ও নিউক্লিয়ার পর্দা নেই। নিউক্লিয়ার পর্দা নেই, এই সূত্রকে লিখে নাও। হ্যাঁ, কি নেই? এরা এককোষী ফিলামেন্টাস, কলোনিয়াল, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। এদের কি নেই? প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদিও নেই। এদের কি নেই? 4 পয়েন্ট, 5টা পয়েন্ট করে লিখবো। এদের নিউক্লিয়াস, এদের হচ্ছে সরি, এদের হচ্ছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা। এদের হচ্ছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া ও এন্ডোপ্লাজমিক জালিকা নেই। 5 নম্বর পয়েন্ট, লাস্ট পয়েন্ট। 5টা পয়েন্ট করে লিখবো। 5টা পয়েন্ট করে লিখলে এরা হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয়। কোন প্রক্রিয়ায়? দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। 5টা পয়েন্ট লিখলে মনে রাজ্য, সাথে চিত্র তো আছেই, আশা করি বুঝতে পারছো। এখন আমরা পড়বো হচ্ছে মনে রাখ গেল সুপার কিংডম 2 তে আসি। হ্যাঁ, বেশি দিলাম, লেখা আছে, লেখা হলে জানাও, বেশি দিলাম। হ্যাঁ, চিত্র অবশ্যই চিত্র করে দেখে যেতে হবে। চিত্র দেখা মাস্ট বি, তোমাদের লেখা কোনো আসবে না। ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ সবল লেখা আসবে না, তোমাদের অবশ্যই আসবে কি চিত্র দেওয়া থাকবে, চিত্রগুলো। হ্যাঁ, এন ওয়ান পানি দাও একটু, পানি দাও। আচ্ছা, 2 নম্বর হচ্ছে সুপার কিংডম 2। সুপার কিংডম 2 তে আসি। সুপার টু যে কয়টা রাজ্য আছে? 2টা। একটা হচ্ছে সরি 4টা রাজ্য, 4টা আছে। এটা হচ্ছে পরিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। একখানে পড়ছি, মনেরা পড়লাম, মনেরা ভালোভাবে পড়লাম, মুখস্থ করিও। বই অত হেভি জিবি দেখার দরকার নাই, আমি যা দিচ্ছি এটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সুপার কিংডম 2, সুপার কিংডম 2। এখানে 4টা রাজ্য আছে, তার মধ্যে সিরিয়াল পড়তেছি, আগে লিখে দিচ্ছি আমি। ওদের হচ্ছে প্রথমে, তারপর হচ্ছে আমাদের পরিস্টা, 2 নম্বর হচ্ছে প্রোটিস্টা, হচ্ছে প্রোটিস্টার বৈশিষ্ট্যগুলো লিখবো। সরি, একটু দুঃখিত। আচ্ছা, প্রোটিস্টার বৈশিষ্ট্যগুলো লিখি, তার আগে চিত্রগুলো দেখি আমরা। হ্যাঁ, চিত্রগুলো দেখো, এখানে আছে বলছি ভুল না করি, অ্যামিবা আর ডায়াটম আছে। এক্সাম্পল কি? অ্যামিবা অথবা ডায়াটম আছে, ডায়াটম। এটা চিত্র দেখবো এখন, অ্যামিবা ও ডায়াটম। দেখো, অ্যামিবা, এটা হচ্ছে অ্যামিবা। এটা কি? অ্যামিবা। অত আর্টিস্ট না, একটু খারাপ হইতে খারাপ হয়। তারপর আরেকটা কি আছে? এটা হচ্ছে অ্যামিবা আর ডায়াটম। হ্যাঁ, অ্যামিবা আর ডায়াটম। এটার নাম হচ্ছে ডায়াটম।
এটার নাম কি? ডায়াটন। এর নাম হচ্ছে অ্যামিবা। এই দুটো চিত্র দেখবে, চিত্রতে বলতে হবে, চিত্রতে বলবে যে এটা কোন কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, কোন জগতের অন্তর্ভুক্ত, বিশ্লেষণ করো। তোমাদের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয় 2 এ প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে আমরা কি এক নম্বর বৈশিষ্ট্যগুলো লিখি। এরা হচ্ছে, আগে বলছি মনে রাখবো কি, এরা এককোষী হয়। এরা কি, এদের ক্ষেত্রে হচ্ছে এরা এককোষী বহুকোষী দুটোই হয়। এরা এককোষী ও বহুকোষী হয়। 2 নম্বর, এরা কি দলবদ্ধভাবে বসবাস করে। এরা কি এরা হচ্ছে একক বা কলোনিয়াল দুটাই হয়। এরা হচ্ছে এককভাবে বাস করতে পারে বা কলোনিয়াল। কলোনিয়াল কি দলবদ্ধভাবে বাস করতে পারে। 3 নম্বর পয়েন্ট করে দিচ্ছি, মুখস্থ করতে সুবিধা হবে। হ্যাঁ, মুখস্থ কিছু নেই, বুঝে বুঝে পড়লে আর কিছু না। আচ্ছা, কোষে ক্রোমাটিন, কোষে ক্রোমাটিন বস্তু দিয়ে নিউক্লিয়ার পর্দা কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, 3টা পয়েন্ট ভালো করে লেখো। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ ও প্রোটিন থাকে। 5 নম্বর কি হচ্ছে, আরেকটা পয়েন্ট একটু ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট দেই। এটা হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজনের মধ্যে অযৌন প্রজনন ঘটে। একমাত্র বলতে পড়াতে পড়বো আমরা, মেয়োসিস প্রক্রিয়ায় যৌন প্রজনন ঘটে, বাকি সব প্রক্রিয়ায় মোটামুটি অযৌন জননী ঘটে। একবার লিখতে পারি যে অযৌন জনন ঘটে, সহজভাবে লিখি, অত কিছু মনে রাখবে না। অযৌন জনন ঘটে। শেষ, আসলে প্রতিষ্ঠা পর্ব শেষ। তারপর এখন আমরা নেক্সট পর্বে আসবো, চিত্রগুলো ভালো মতো দেখি। হ্যাঁ, এছাড়াও উদাহরণগুলো একটু দেখি। উদাহরণ হচ্ছে প্যারামেসিয়াম, আর এটা আছে প্যারামেসিয়াম, এটা উদাহরণ করে দেখি। হ্যাঁ, প্যারামেসিয়াম দেখা দেখবে এমসিকিউর জন্য। এবার আসি হচ্ছে 3 নাম্বার, রাজোতিন ফানজাই। রাজোতিন কি? ফানজাই। বেশি দিলাম। আচ্ছা, রাজোতিন ফানজাই। আচ্ছা, ফানজাই বলতে একটা কথা মনে পড়ে, সেটা হচ্ছে তোমাদের মাশরুম, চেনো তো? মাশরুমের কথা পড়ে, মাশরুম খাওয়া যায় জানো তো? ফানজাই, এটা হচ্ছে রাজ্য 3। এটা কি? রাজ্য 3 হলো ফানজাই। এখানে হচ্ছে উদাহরণ হিসেবে আসে হচ্ছে মাশরুম আর হচ্ছে পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম কিন্তু একটা ওষুধ বানানো যায়। হ্যাঁ, এটা হচ্ছে মাশরুম, উদাহরণ কি? মাশরুম আর হচ্ছে পেনিসিলিয়াম। একে ক্লিয়ার দেখা যায়? দেখা। আচ্ছা, মাশরুম আর হচ্ছে পেনিসিলিয়াম। মাশরুম আমি বলতেছি, লেখো, আমার লেখা ছোট। রাজ্য 3 কি? ফানজাই। এটা কি? মাশরুম আর পেনিসিলিয়াম। উদাহরণ কি? মাশরুম আর পেনিসিলিয়াম। আর একটা জিনিস এখানে আছে হচ্ছে তোমাদের, উদাহরণ হিসেবে লেখো ইস্ট। ইস্ট চেনো তো? ইস্টের জন্যই তো তোমার দেখো অনেক জিনিস ভাজা পড়া দেখবা, এই যে তোমার বিভিন্ন ভাজা পড়া খাও, ইস্টের কারণে তোমার ফুলে ওঠে, ভাস করে ফুলে ওঠে। হ্যাঁ, এখানে বৈশিষ্ট্যগুলো দেখি এখন। মাশরুম তো চেনোই, মাশরুম চেনো না? মাশরুম তো চেনোই সবাই। হচ্ছে পেনিসিলিয়াম এটা কি? সবুজ গাছের নাম। এটা গাছটা আমি একটা করতেছি, করিও এইরকম পাওয়া থাকে একটা গাছ, অনেকগুলো সবুজ গাছ। এটা হচ্ছে পেনিসিলিয়াম। এটার নাম কি? পেনিসিলিয়াম। আর এটার নাম হচ্ছে কি? মাশরুম। এটা হচ্ছে মাশরুম। সরি, এখন আমরা বৈশিষ্ট্যগুলো দেখি। 1 নম্বর,
আবার আগের মতোই কোশ্চেন আসতে পারে যে এটা কোন রাজ্যে অন্তর্ভুক্ত। বৈশিষ্ট্যগুলো লেখো। এক নাম হচ্ছে অধিকাংশ, এটা কি স্থলজ, অধিকাংশই স্থলজ। এটা ছোট অধ্যায়, একদম ছোট অধ্যায়, জাস্ট পড়লে হয়। কিন্তু একটু কষ্ট হচ্ছে, ক্লাসটা ডিউরেশন অনেক বড় হয়ে যাচ্ছে, একটু কষ্ট করে করো, হ্যাঁ বেশি লাগবে না বেশিক্ষণ। 2 নম্বর হচ্ছে অধিকাংশ স্থলজ, আর একটু বড় করে লিখি, মৃতজীবীও হয়। মাশরুম মূলত কি মৃত, আর পরজীবীও হয়, পরজীবী। 2 নম্বর আরেকটা পয়েন্ট বলতে পারি হচ্ছে দেহ এককোষী, দেহ কি এককোষী, এককোষী অথবা দেহ এককোষী অথবা মাইসেলিয়াম, মাইসেলিয়াম দিয়ে গঠিত, মাইসেলিয়াম। দেহ এককোষী বা মাইসেলিয়াম দিয়ে গঠিত। আর মাইসেলিয়াম কি, মাইসেলিয়াম মূলত হচ্ছে একটা সরু সুতার মতো। মাইসেলিয়াম কি সরু সুতার মতো। একঘেয়েমি লাগছে নাকি? একটু কষ্ট করে, হ্যাঁ কষ্ট করলে কৃষ্ট মিলবে। 3 নম্বর হচ্ছে এগুলো আগে বলছি, মনে রাখা, যেমন নিউক্লিয়াস সুগঠিত হয়। এটা কি নিউক্লিয়াস সুগঠিত, এটা হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত। আদলিকে আসবে নিউক্লিয়াস সুগঠিত। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। 5 নম্বর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। 5 নম্বর কি দিবে, এরা হচ্ছে বলি কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। হ্যাঁ, ধরো কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। কোষ প্রাচীর কি কাইটিন বস্তু দিয়ে গঠিত। আশা করি বুঝছো। তার যে আসি প্লান্টে আসি। প্লান্টে বলতে আমাদের একটা কথা মনে পড়ে, গাছের কথা। প্লান্ট মানে কি উদ্ভিদ। যে কোনো ধরনের পৃথিবীতে যত উদ্ভিদ আছে সব এই প্লান্টের অন্তর্ভুক্ত। পৃথিবীতে যত ধরনের উদ্ভিদ আছে সবগুলো কিসের অন্তর্ভুক্ত, প্লান্টের অন্তর্ভুক্ত। রাজ্য 4, রাজ্য 4, এটা হচ্ছে নাম হচ্ছে প্লান্টি, নাকি প্লান্টি। প্লান্ট থেকে এটা মূলত আসছে, যত প্রকার প্লান্ট আছে। এক্সাম্পল কি, যত প্রকার পৃথিবীতে যত প্রকার উদ্ভিদ আছে সেখান থেকে এটা আসছে। ঠিক বৈশিষ্ট্য আমরা জানি। এরা বৈশিষ্ট্য কি, এরা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত, এরা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। এটা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত, নিউক্লিয়াস যুক্ত সালোক সংশ্লেষণকারী, সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ, নিউক্লিয়াস যুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। 2 নম্বর হচ্ছে এটা লেখা যায় এরা উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এটা কি উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। 3 নম্বরে বলতে পারি আমরা উন্নত টিস্যুতন্ত্র, এরা হচ্ছে এদের হচ্ছে মূলত ভ্রূণ সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়, ভ্রূণ সৃষ্টি হয়, ভ্রূণ সৃষ্টি হয়, এদের মূলত ভ্রূণ সৃষ্টি হয়। 4 নম্বর হচ্ছে হ্যাপ্লয়েড, হচ্ছে হ্যাপ্লয়েড পর্যায় শুরু হয়, এদের হচ্ছে হ্যাপ্লয়েড পর্যায় শুরু হয়, হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড পর্যায় শুরু হয়। 5টা করে পয়েন্ট লিখলেই পরীক্ষা খাতায় এনাফ, পয়েন্ট লাগে না। হ্যাপ্লয়েড পর্যায় শুরু হয় এবং বা আর্কিগোনিয়েট অর্থাৎ আর্কিগোনিয়াম বা এদের বলতে পারি স্ত্রী জননাঙ্গ উপস্থিত, বা বলতে পারি যে কি আর্কিগোনিয়েট, মনে রাখিও আর্কিগোনিয়েট বা আর্কিগোনিয়াম। এর অর্থ হচ্ছে যে স্ত্রী জননাঙ্গ উপস্থিত, ঠিক আছে, স্ত্রী জননাঙ্গ অঙ্গ বিশিষ্ট এগুলো উদ্ভিদ হয়। এছাড়াও এরা আরেকটা ছোট করে দিতে পারি, এরা সপুষ্পক উদ্ভিদ। এরা কি সপুষ্পক উদ্ভিদ, এরা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, এরা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, এর মধ্যে হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। লাস্ট এটা হলো যে
এক্সাম্পল কি মনে করো সবগুলো চিত্র আট করলো, এটা চিত্র নাই কেন, যে কোনো পৃথিবীতে যত রকমের গাছ আছে সবগুলোই হচ্ছে এই আমাদের প্লান্টটির বৈশিষ্ট্য। যত এখন তো এখানে আছে আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, যত প্রকার গাছ আছে সেটা হচ্ছে এই রাজ্যের অন্তর্ভুক্ত। নেক্সট এখন প্লান্টটির মধ্যে একটা কিছু কিছু পার্থক্য আছে, তোমাদের এখন ক্লাস 10 আছে, এমসিকিউর জন্য আসে। এই বৈশিষ্ট্যগুলো একটু দেখি। হ্যাঁ, প্লান্টটির জন্য বেশি দিলাম। প্লান্টটির জন্য কিছু বৈশিষ্ট্য আছে। প্লান্টটি হচ্ছে দুই ধরনের দিয়ে আমরা বৈশিষ্ট্য প্রকাশ করব। একটা সরি, প্লান্টটি কি দুই ধরনের বৈশিষ্ট্য, কি ব্রায়োফাইটা আর হচ্ছে ট্রাকিওফাইটা। কি কি ব্রায়োফাইটা আছে, ট্রাকিওফাইটা লিখে নাও। হ্যাঁ, প্লান্টটি দুই ধরনের বৈশিষ্ট্য, একটা হচ্ছে ব্রায়োফাইটা আছে হচ্ছে ব্রায়োফাইটা আর হচ্ছে ট্রাকিওফাইটা, ইংলিশদের নাম তো। ট্রাকিওফাইটা, ব্রায়োফাইটা, ট্রাকিওফাইটা। এন্ড ব্রায়োফাইটা বলতে কি বুঝি, এগুলো হচ্ছে পানির সংবহন তন্ত্রবিহীন, এরা পানি সংবহন তন্ত্র নাই, এক কথা পানি সংবহন তন্ত্র নেই। যখন আমরা বলতে পারি মশবর্গীয় উদ্ভিদগুলো, উদাহরণ মশবর্গীয় উদ্ভিদ। আর হচ্ছে ট্রাকিওফাইটা, ট্রাকিওর কি পানি সংবহন তন্ত্র আছে, এর ক্ষেত্রে কি আছে, এর ক্ষেত্রে আছে পানি সংবহন তন্ত্রটা আছে। এটা উদ্ভিদটা কি, এটার উদ্ভিদ হচ্ছে চার ধরনের। কি কি চার ধরনের, একটা হচ্ছে ফানবর্গীয়, একটা হচ্ছে নগ্নবীজি, আর একটা আবৃতবীজি। কি কি আছে, ফানবর্গীয় উদ্ভিদ বৈশিষ্ট্য, এটা হচ্ছে নগ্নবীজি আর হচ্ছে আবৃত বীজি। এখন বলছে নগ্নবীজি আবৃত বীজি কি, এগুলো তুমি বুঝতে পারলে তোমার ইন্টারে বুঝবা। এখন জাস্ট উদাহরণ করে মুখস্থ রাখো। হ্যাঁ, আবৃত বীজি ইন্টারে বিস্তারিত ক্লাস আছে, বিস্তারিত ক্লাস দেখে নিও, ওইখানে আছে। এখন লাস্ট একটা অপশন আছে অ্যানিমেলিয়া, এটার পরে আমরা একটু আর একটা ঘন এমসিকিউ সিকিউ করবো, ওটা করলে আমাদের পড়াশোনা শেষ। এখন অ্যানিমেলিয়া বলতে কি বুঝি, অ্যানিমেলিয়া বলতে বুঝি হচ্ছে আমাদের পৃথিবীতে যত রকমের প্রাণী আছে সবগুলো এই অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত। মানুষ বাঘ দেখছো তো, বাঘ, রোল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম কে বলতে পারবা? যদি বলতে পারো কমেন্টে লেখো। হ্যাঁ, রোল বেঙ্গল টাইগার বৈজ্ঞানিক নাম, তারপর হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম যদি পারো কমেন্টে লিখবা। তা রোল বেঙ্গল টাইগার বৈজ্ঞানিক নাম কি বলতে পারবা? লেখো। হ্যাঁ, আমি বলি প্যান্থেরা টাইগ্রিস। আর মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো সেপিয়েন্স। লেখো, কমেন্টে লিখিও। আচ্ছা, আর হচ্ছে অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া যত রকমের যত প্রাণী আছে সব এই রাজ্য 5 যত রকমের প্রাণী আছে সবগুলা হচ্ছে এই অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত। তাহলে কি আছে, প্রথমে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এটা হচ্ছে এর বৈশিষ্ট্যগুলো লিখি। এটা হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট, এটা কি নিউক্লিয়াস বিশিষ্ট, এরা হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট, বড় করে ফেলেনি, নিউক্লিয়াস বিশিষ্ট এবং বহুকোষী প্রাণী। কি প্রাণী? নিউক্লিয়াস বিশিষ্ট ও বা বহুকোষী প্রাণী, ও লিখি নাও, ও বহুকোষী প্রাণী। আর হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী। দুটো বৈশিষ্ট্য কি দেওয়া যায়, এটা হচ্ছে এদের কোনো জোয়ার কোষ প্রাচীর বা প্লাস্টিড বা কোষ গহ্বর নেই। এদের কি নেই? জ্বর কোষ প্রাচীর, এদের হচ্ছে জ্বর কোষ প্রাচীর, কোনো কোষ গহ্বর নেই, অথবা প্লাস্টিডও নেই। কি নেই? প্লাস্টিডও নেই। 3 নাম্বার কি বলতে পারি, কোনো জ্বর কোষ প্রাচীর বা কোষ গহ্বর নেই। এদের হচ্ছে এরা মূলত হচ্ছে পরভোজী। এরা মূলত কি? পরভোজী বা বলতে পারি গলা ধারণ করে। এটা কি করে? গলা ধারণ করে। গলাধরণ বা বলি গলাধকরণ, এটা বিষয়, গলাধকরণ করে। আর 4 নম্বর পয়েন্টটা কি লিখতে পারি,
সে জানার বলতে বলবো যে এটা মূলত মানুষ মানুষ বাঘ এটা কি করে যৌন প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। যৌন প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। বংশ বংশবৃদ্ধি করে। আর 5 নাম্বার কি বলতে পারি, যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। 5 নাম্বার বলতে পারি হচ্ছে এটা হচ্ছে পরিণত ডিপ্লয়েড পুরুষ আছে, অথবা একটা সহজ বুদ্ধি দিতে পারি, ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয় বা ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়, লিখি নাও ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। আশা করি বুঝতে পারছো। এখন লাস্ট টপিক, এটা গ নম্বরে আসবে, যে কোনো গ নম্বরে এই 5টা পয়েন্টের মধ্যে একটা আসবেই, মানে কি আসবেই 100%, জেনে রাখো এটা আসবেই, কোনো মিস নাই। বন্ধুদের গুলি মিস হবে, কিন্তু এখান থেকে কোনো কোশ্চেন মিস হবে না। তারপর এখন আমরা আসি লাস্ট একটা আমাদের সুন্দর করে পড়ার জিনিস, বৈজ্ঞানিক নাম বলতে কি বুঝি। আচ্ছা, মানুষের বৈজ্ঞানিক নাম অবশ্যই বই একটু ঘাটছো তারা অবশ্যই জানে। আচ্ছা, তার আগে একটু শ্রেণীবিন্যাসের ধাপগুলো জানি। হ্যাঁ, শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ আছে, সেগুলো জানি। শ্রেণীবিন্যাসের শ্রেণীবিন্যাসের ধাপ। আচ্ছা, শ্রেণীবিন্যাসের ধাপ বলতে কি বুঝি। হ্যাঁ, এখানে টেকনিক আছে। শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে মেবি 3 4 5 6 6টা ধাপ আছে। কয়টা ধাপ আছে? 6টা। কি কি? কিংডম, কিংডম তাকে আমরা রাজ্য বলি। ফিলাম, ফিলাম তাকে আমরা পর্ব বলি। ক্লাস তাকে আমরা শ্রেণী বলি। অর্ডার, তাকে আমরা বর্গ বলি। ফ্যামিলি মানে পরিবার বলি। জেনাস এটা হলো গণ বলি। স্পেসিস এটা হলো প্রজাতি বলি। এটা এখন মনে রাখার কৌশল কি? মনে রাখার কৌশল হচ্ছে কে পি সি অফ জিএস। কি কেপিসি অফ জিএস, টেকনিক হচ্ছে কেপিসি অফ জিএস, কেপিসি অফ জিএস, কেপিসি। অবশ্যই দেখবা হচ্ছে তোমাদের ইন্টার যখন কেপিসির মান নির্ণয় করতে বলবে, কি মান? কেপিসি অফ জিএস, কেপিসি অফ জিএস। এতে কিংডম মানে রাজ্য, ফিতে ফিলাম মানে পর্ব, ক্লাস মানে শ্রেণী, অর্ডার মানে বর্গ, ফ্যামিলি মানে পরিবার, জেনাস মানে গণ, স্পিসিস মানে প্রজাতি। এটা হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপ এগুলা। হ্যাঁ, এখন আমরা আসি বৈজ্ঞানিক নাম কেমনে করবো। হ্যাঁ, একটু বিস্তারিত দেখি। দ্বিপদ নামকরণ, তাকে আমরা কি দ্বিপদ নামকরণ। কয় মিনিট? দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ অর্থ কি? দুটা নামের দুটো অংশ থাকে, একটা গণ আর প্রজাতি। অংশ নাম কি? গণ আর হচ্ছে প্রজাতি। দ্বিপদ নামকরণ দুটো পদ্ধতিতে হয়, সেটা হচ্ছে তোমার উদ্ভিদের নামের ক্ষেত্রে একটা আছে, আর হচ্ছে সংস্থা আছে একটা উদ্ভিদের আর হচ্ছে প্রাণীর। আচ্ছা, উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি বি আইসিবিএন, এটা বলতে পারি আইসিজেটেন। আইসিবিএন এর পূর্ণরূপ কি? আইসিজেটেন এর পূর্ণরূপ কি? আইসিবিএন এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার। এটা ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার। আর ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার।
ক্লিয়ার স্যার? এটা আচ্ছা, এটা হলো এমসিকিউ জন্য জাস্ট আসছে সেটা দেখলাম। আচ্ছা, দ্বিপদ নামকরণের এটা সম্পর্কে আলোচনা করেন কে? ওই আগে বলছিলাম, প্রথমে যে বলছিল ক্যারোলাস লিনিয়াস এই দ্বিপদ নামকরণ সম্পর্কেই আলোচনা করেন। কি করছে? 1753 সালে ক্যারোলাস লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস 1753 সালে এটা নিয়ে ক্যারোলাস লিনিয়াস আলোচনা করেন। আচ্ছা, দ্বিপদ নামকরণ পরে কি লাভ কি? এটা হচ্ছে আমাদের ঘ নাম্বারে আসবে, লাভ একটাই, সেটা হচ্ছে কি ঘ নাম্বারে আসবে দ্বিপদ নামকরণ কিভাবে করা হয়, দ্বিপদ নামকরণ করার পদ্ধতিগুলো আলোচনা করো। বলছে কি দ্বিপদ নামকরণ করার পদ্ধতিগুলো আলোচনা করো। ঘ নাম্বারে আসবে আসবে আসবে, লিখে রাখো, 100% আসবে, প্রতিবার আসে, তোমাদের ক্ষেত্রে দোষ করবে। হ্যাঁ, দ্বিপদ নামকরণের পদ্ধতিগুলো আলোচনা করো। কোশ্চেন আসছে ঘ নাম্বারে, সুন্দর হবে। ঘরে কি হচ্ছে? দ্বিপদ নামকরণের পদ্ধতি গুলো আলোচনা করো, আলোচনা করো। এটা ঘ নাম্বারে আসছে। কি লেখা? প্রথম পদ্ধতি কি, কিভাবে দ্বিপদ নামকরণ হয়? দ্বিপদ নামকরণ বলতে পারি কি, দুটো কথা কি, নামকরণ ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মতো উচ্চারণ করতে হবে। নামকরণ কি করতে হবে? বৈশিষ্ট্যগুলো লিখি তাহলে। নামকরণ ল্যাটিন ভাষায় উপস্থাপন করতে হবে, উপস্থাপন করতে হবে। 2 নাম্বার, নামকরণ কি ল্যাটিন ভাষায় উপস্থাপন করতে হবে। 2 নম্বর হচ্ছে বৈজ্ঞানিক নামের দুটো অংশ থাকবে, একটা হচ্ছে গণ আর একটা কি প্রজাতি। বৈজ্ঞানিক কটা অংশ থাকবে? তোমরা তৈরি করতে পারবো, সমস্যা নেই। বৈজ্ঞানিক নামের দুটি অংশ, বৈজ্ঞানিক নামের কি দুটি অংশ, একটা হচ্ছে গণ আর একটা কি প্রজাতি। 3 নম্বর, জীবের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য হতে হবে। অনন্য মানে কি? ইউনিক হতে হবে অবশ্যই। জীবের প্রতিটি নামকে কি বৈজ্ঞানিক, লিখে দিই, বৈজ্ঞানিক নামকে ইউনিক হতে হবে। ইউনিক মানে কি? অনন্য হতে পারে, অনন্য হতে হবে। মানে একটা বৈজ্ঞানিক নাম একজন আবিষ্কার করছে, এটার সাথে আরেকজনের সাথে কোনজনের জন্য না মিলে। তারপরে 4 নম্বর, বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের হবে, বাকি সবগুলা ছোট হাতের হবে। বৈজ্ঞানিক নামের প্রথম অংশ, বৈজ্ঞানিক বৈজ্ঞানিক নামের প্রথম অংশ, প্রথম অংশের প্রথম অক্ষর, প্রথম অক্ষর বড় হাতের হতে হবে, বাকি সব ছোট হাতের। সব কোন হাতের? ছোট হাতের। ওগুলো লেখা থাকলে একটু বেশি দিই। হ্যাঁ, সমস্যা হচ্ছে। এবার হলো 5 নম্বর পয়েন্ট, কি হতে হবে? অবশ্যই ছোট হাতের। একটা এক্সাম্পল দিবা সাথে। হ্যাঁ, একটা এক্সাম্পল দিবা হচ্ছে হোমোসেপিয়েন্স, হোমো হোমোসেপিয়েন্স। দেখো, অবশ্যই হোমোটা প্রথমটা গণ, প্রথম অংশ কি বড় হাতের, সবগুলা বাকি সব ছোট হাতের। অবশ্যই লেখার ক্ষেত্রে নিচে আলাদা আলাদা টান দিয়ে দাগ দিতে হবে, তাহলে তো অবশ্যই আলাদা দাগ দিবে, তাহলে কিন্তু ভুল দেবে। হ্যাঁ, অবশ্য তারপরে আসি আমরা বৈজ্ঞানিক নাম মুদ্রণের ক্ষেত্রে। বৈজ্ঞানিক নাম মুদ্রণের ক্ষেত্রে ইতালিকে লিখতে হবে, ইতালিকে করতে হবে, ইতালিকে করতে হবে। 6 নম্বর হচ্ছে ইতালিকে করতে হবে। তারপর হচ্ছে হাতে লেখার সময় গণপ্রজাতির নামে নিচে আলাদা দাগ দিতে হবে। হাতে লেখার, এখন যেটা বললাম, হাতে লেখার ক্ষেত্রে গণ ও প্রজাতি
নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। যেমন হোমোসেপিয়েন্স আর্টল উঠেছে, তখন হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা টাইগ্রিস আলাদা আলাদা দাগ দিতে হবে। বুঝছো? আশা করি বুঝতে পারছো। আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে। এখন হচ্ছে সাধারণ কিছু বৈজ্ঞানিক নাম তোমাদের বইয়ের লাস্ট পেজে দেওয়া আছে। বই মানে ওই অধ্যায়েরই শেষ পাতায় একদম দেওয়া আছে কয়েকটা বৈজ্ঞানিক নাম। আমরা কয়েকটা বৈজ্ঞানিক নাম মুখস্থ করি, করলে আমাদের এমসিকিউ বা সিকিউ, এটা তো ঘ নম্বরে আসছেই, ধরে নিবা ঘ নম্বর তো দিলামই, একদম লাস্ট এই অধ্যায়ের লাস্ট পর্যায়ে আসছে। তারপর দেখো বোর্ড বইয়ের একটা সিকিউ আমরা সলভ করবো। হ্যাঁ, মুখে মুখেই সলভ করবো। সাধারণ নাম আর বৈজ্ঞানিক নাম, যেমন কি কি নাম? সাধারণ নামে যেটা আমরা চিনি, আর কি বৈজ্ঞানিক নাম। যেমন আসে হলো ধানের বৈজ্ঞানিক নাম। ধানের বৈজ্ঞানিক নাম কি? ওরাইজা সেটিভা। তারপর কি আর কি নাম আছে? যে পাটের বৈজ্ঞানিক নাম কি? পাটের বৈজ্ঞানিক হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস। পাট। তারপর হচ্ছে আম, কাঁঠাল আছে, আম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তারপর কাঁঠাল আছে, বলছি কাঁঠাল হচ্ছে আর্থোকার্পাস হেটেরোফিলাস। তো কাঁঠাল কি আছে? কাঁঠাল আর্থোকার্পাস হেটারোফিলাস, কাঁঠাল গেল। তারপর আমরা বলছি হচ্ছে শাপলা, ভেরি ইম্পর্টেন্ট। কি আছে? শাপলা হচ্ছে নিমফাই নৌসালি। তারপর হচ্ছে জবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদমই মিস হবে না এটা। জবা হচ্ছে হিবিস্কাস, আল্লাহ টান্দি বাবা, হিবিস্কাস রোজা সিনেনসিস। কলেরা বিজ্ঞানীর নাম কি? কলেরা হচ্ছে ভিব্রিও কলেরা। অনেকগুলো আছে, তোমার বই থেকে একটু বই থেকে মুখস্থ করে নিবা। মানুষের হোমোসেপিয়েন্স, প্যান্থেরা টাইগ্রিস, দৈর্ঘ্য হচ্ছে ক্যাপসিকাস সেলুলারিস, তারপর ইলিশের হচ্ছে ট্যানোলোসা ইলিশা, এরকম। হ্যাঁ, মৌমাছির হচ্ছে অ্যাপিস ইন্ডিকা। এগুলো মুখস্থ করে নিবা। এখন দেখো তোমার বোর্ড বইয়ের সৃজনশীলটা বের করো, অনেক প্র্যাকটিস করে দেখো, এখনই হয়ে যাবে। বোর্ড বইয়ের সৃজনশীলটা বের করে দেখো। বোর্ডের সুন্দর মতো সৃজনশীল দেওয়া আছে, এখনই প্র্যাকটিস করতেছি, একদিনে এখনই হয়ে যাচ্ছে। লাস্ট সাথে সাথে সৃজনশীল প্র্যাকটিস করতেছি, এমসিকিউ তে প্র্যাকটিস করতেছি। সালের প্রশ্ন দেখি, হ্যাঁ, সালের প্রশ্ন দেখলে হয়ে যাবে। দেখো প্রথমে বোর্ড বইয়ের একটা সৃজনশীল আছে, বোর্ডের সৃজনশীল দেখো, দেখি একটু লক্ষ্য রাখো। প্রথমে কিসের চিত্র দেওয়া আছে। তোমার দেখো কিসের চিত্র দেওয়া আছে? প্রথমেই এক নম্বর হচ্ছে একটা মাশরুমের চিত্র দেওয়া আছে। কিসের? মাশরুমের চিত্র দেওয়া আছে। আর দুই একটা দেখবা হচ্ছে গাছের চিত্র দেওয়া আছে। এখন কথা হচ্ছে মাশরুমটা কোন রাজ্যের? আমি এখন মুখে বলি, মাশরুমটা ফানজাই রাজ্যের, আর একটা গাছের চিত্র দেওয়া আছে, এটা প্লান্টি রাজ্যের। উদ্ভিদ কোনা বলছে শ্রেণী বিন্যাসের একক কি? খনা বলছে বংশগতি বিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন? এখনই বলছি জীববিজ্ঞানের ভৌত শাখা বলতে কি বুঝি? যেখানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। আমি লিখবো জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় হচ্ছে ভৌত বা মৌলিক শাখা। তেমনি বংশগতি বিদ্যা হচ্ছে জীববিজ্ঞানের তত্ত্বীয় শাখার অন্তর্ভুক্ত, তাই বলা যায় জীববিজ্ঞানের বংশগতি বিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয়। তা খ নম্বর হয়ে গেল। ঘ নম্বর লাস্ট কোশ্চেন কি? চিত্র 2 এর উদ্ভিদের নামকরণের ক্ষেত্রে কিভাবে তুমি ধারাবাহিকতা বজায় রাখবে? চিত্র 2 এর নামকরণ। চিত্র 2 এ কি আছে? চিত্র 2 হচ্ছে উদ্ভিদ, প্লান্টি। কি? প্লান্টির অন্তর্ভুক্ত উদ্ভিদ আছে। এর নামকরণের ক্ষেত্রে কিভাবে ধারাবাহিকতা বজায় রাখবে? এখনই ঘ নম্বর বলছিলাম আমি। নামকরণের ধারাবাহিকতা আমি করব
এক নাম্বার হচ্ছে সেটা ইতালিক অক্ষরে লিখতে হবে বা ইতালিক অক্ষরে লিখতে হবে, বা মুদ্রণের সময় ইতালিক অক্ষর লিখতে হবে, নামের নিচে আলাদা আলাদা গণের বুড়াদের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে, প্রথম অক্ষর গণের প্রথম অক্ষর বড় হাতের হবে, বাকি সব অক্ষর ছোট হাতের হবে। এটাই তো, শেষ, গ নাম্বার শেষ। গ নাম্বার কি, চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে কোনটি যে অধিক উন্নত? অবশ্যই মাশরুম আর উদ্ভিদের মধ্যে কোনটা অধিক উন্নত? মাশরুম হচ্ছে ফানজাইটাস অন্তর্ভুক্ত, আর প্রাণটি হচ্ছে উদ্ভিদ। উদ্ভিদ অবশ্য উন্নত, উদ্ভিদ প্রাণী এগুলো সবচেয়ে উন্নত। বাকি ছোট ছোট প্রাণীগুলো যেমন মাশরুম, ছত্রাক এগুলো উন্নত। অবশ্যই বলতে পারি যে আমরা প্রাণটিটা উন্নত। এবং মাশরুমের বৈশিষ্ট্য, মাশরুম মানে কি, ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য দেব 5টা, আর 5টা বা 4টা, আর প্রাণটি রাজ্যের বৈশিষ্ট্য দেব 5টা বা 4টা। পার্থক্য বুঝাইলা, শেষ, ঘ নাম্বার শেষ। একবার পাক্কা 4 মার্ক, পাক্কা 10 মার্ক দেখে দিলাম। তাহলে আমাদের কি, আশা করি তোমরা বুঝতে পারছো। আর আমাদের যে এটা জ্ঞান তরঙ্গ একাডেমিক কোর্স, এটা অবশ্যই কোর্সটা তোমার শেয়ার করবা, যথেষ্ট পরিমাণ মানুষের কাছে বলবা যে তোমার ফ্রেন্ড সার্কেল আছে, অনেকে তোমার, তুমি পড়তেছো, তোমার অবশ্যই আমার ক্লাস যদি ভালো লাগে, আমি যেভাবে করালাম ইনশাল্লাহ ভালো লাগার কথা, নিজের প্রশ্ন না করি। তোমার যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই ক্লাসটিকে শেয়ার করবা। তোমার একজন বন্ধু আছে, তুমি পাশের বন্ধুকে বলো না কেন, তোমার তো ক্ষতি হচ্ছে না। তুমি যদি বোর্ডে ফার্স্ট হও, তোমার বন্ধু যদি বোর্ডে ফার্স্ট হয়, তোমার তো ক্ষতি হচ্ছে? তোমার কোনো ক্ষতি নাই। তুমি যদি গোল্ডেন প্লাস পাও, তোমার বন্ধু যদি গোল্ডেন প্লাস পায়, তোমার কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। তোমার দ্বারা যদি তুমি সামান্য একটা বলার বিনিময়ে তোমার যদি উপকার হয়, আমাদের উপকার, আমাদের উপকার হবে না? আমাদের উপকার, তুমি তো আমাদের কোর্সটাকে আরো ডিটেলস মানুষকে বলো যে ভাইয়ারা অনেক ভালো ক্লাস করায়, অনেক ডিটেলসে। আমি এই অধ্যায়ের এমন কোনো জিনিস নাই যে পড়াই নাই, যাবতীয় সব জিনিসই তোমাদের পড়াইছি। অবশ্যই আমাদের জ্ঞানত্র একাডেমির পাশে থাকবা। আর এটা সেলফি হয়ে যাক। আসসালামু আলাইকুম।